দেখে নাও। যে শর্ট কোশ্চেনগুলো করাবো, ঠিক আছে, তার মধ্যেও কিছু না কিছু জিনিস আছে। ম্যাথামেটিক্স হচ্ছে এতটা ইম্পর্টেন্ট জিনিস, মানে ঠিক কিছু না কিছু থাকবে, হয়তো কোনোটা জায়গা আটকে যাবে। পড়ো ম্যাথসটা কি আছে পড়ো। একটি অংশীদারি ব্যবসায়, পড়ো পড়ো পড়ো, একজন পড়ো না। ইদ্রিস, ঠিক করে পড়ো। আচ্ছা দেখো, তো তিনটে নাম, ঠিক আছে, একটা হচ্ছে সমীর, একটা ইদ্রিস, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যান্টনি। তো অংশীদারি কারবার এই জিনিসটা আমরা কি লক্ষ্য করেছি, যে মূলধনের যে অনুপাত, লাভ হোক বা ক্ষতি হোক, সেই অনুপাতেই লভ্যাংশ বা ক্ষতি শিকার বণ্টিত হবে, ঠিক আছে। তাহলে মূলধনের অনুপাত বার করতে হবে। তাহলে মূলধনের অনুপাতটা কি দেওয়া আছে, 1/6:1/5:1/4। দেখো 1/6:1/5 নাকি, তারপরে 1/4 আছে তো, ঠিক করে বলো, 6/5 আছে তো। আচ্ছা এবার এটা তুমি বার করবে কি করে, এটা তো ভগ্নাংশে আছে, তোমাকে করতে হবে তো মানে লিনিয়ার করতে হবে, রৈখিক, মানে ভগ্নাংশ থাকবে না, পূর্ণ সংখ্যা হবে। এবার বলো কি করে করবে। ওই জন্য একটু আগে বললাম যে ম্যাথামেটিক্স হচ্ছে এমন একটা জিনিস, যে আমি আগের দিন কি বলেছিলাম যে ঠিক আছে শর্ট কোশ্চেনগুলো থাকুক, পরে করানো হবে। এবার বিষয়টা হচ্ছে শুধু তো কনসেপ্টে ম্যাথামেটিক্স চলে না, যে একটা মানে সূত্র থাকবে, যে তুমি একটা অঙ্কে বসাবে, দিতে পারে উত্তর পেয়ে যাবে, এরকম তো নয়। ব্যাপারটা হচ্ছে কোনো না কোনো জায়গায় এরকম থাকবে যে সূত্র বসানোর আগে, মানে তুমি জিনিসটা জানো, তুমি অংশীদারি কারবার বুঝেছো, কিন্তু আমাকে বলো তো এটা করবে কি করে, এটাই হচ্ছে প্রশ্ন আমার। যে অংশীদারি কারবার তো তুমি বুঝে গেছো যে এটা এরকম টাকা এতদিনের জন্য রাখে, তারপরে ও টাকা তুলে নিল, ঠিক আছে, ও আবার রাখলো, এগুলো কেমন করে করতে হয়, এক মাস হিসেবে মূলধন বার করতে হয়, লভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাত, ঠিক আছে, তারপরে অর্ধেক টাকা নিয়ে নিল, বাকি অর্ধেক টাকা কাজের দিনের অনুপাতে, যা কিছু করবে। এবার তুমি বলে এখান থেকে এগোবে কি করে, তো একটা 2 নম্বরের অঙ্ক, এই অঙ্কটার জন্য ইউ উইল গেট 2 মার্কস। তাহলে একটা জিনিস দেখছো যে এখানে তোমার কিন্তু আটকে যাচ্ছে কনসেপ্ট, এটা কিরকম করে করবে, আর কি করতে হবে বুঝতে পেরেছো, যে তোমার পূর্ণ সংখ্যা হবে, কোনো ভগ্নাংশ থাকলে চলবে না। এতক্ষণ কি ছিল, সব পূর্ণ সংখ্যা ছিল তো, 5:6:7 যা কিছু হোয়াট এভার। এবারে ভগ্নাংশ আছে, তাহলে এখানটা আটকে যাবে। এখানটা যেটা করতে হবে 6, 5, 4, এলসিএম মানে জানো তো কি বলতো, লসাগু কত, বলো 6/5 30, মধ্যে 4 যাবে না, এবার বলো তাহলে 30-এর মাল্টি, এবার 6x5 কেন করলাম, কারণ দুটো বড় সংখ্যা 6 আর 5, ঠিক আছে। আচ্ছা 20 নিলে হবে না, কারণ 20-র মধ্যে 6 যাবে না, 20 থেকে 30 বড়, 30-এ গেল না তো 20-ও যাবে না। তাহলে তারপরে কি হবে, 30-এর এবার গুণিত কি আছে 60, 60-এর মধ্যে 4 যায়, তাহলে ওদের লসাগু হচ্ছে 60। এবার কি করবো, এই যে অনুপাতগুলো আছে না, এগুলোকে আমি সব 60 দিয়ে গুণ করবো, এরকম সব 60 দিয়ে গুণ করলাম, এরকম যে লসাগু দিয়ে অনুপাতকে গুণ করতে হবে, ঠিক আছে, এই যে কিন্তু 60, ঠিক আছে। দেখবে যে কোনো যেরকম জায়গা আছে সমাধান করা আছে, দেখছি যে একটা নম্বর দিয়ে গুণ করতে হচ্ছে, তুমি আর বুঝতে পারছো না যে এই নম্বরটা দিয়ে কেন গুণ করতে হবে, এই নম্বরটা হচ্ছে লসাগুটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার এখানে কি, যে এটা কত হয়ে গেল, 10 হয়ে গেল, 6×10=60, 5×12=60, আর 4×15=60, ব্যাস এইটা এবার তুমি পূর্ণ সংখ্যায় পেয়ে গেলে, ঠিক আছে। আচ্ছা এরপরের বাকিটা কে কর, বাকিটা কিছু নেই, বাকিটা আছে মোট 3700 টাকা লাভ আছে, 37 হবে, দেখো 12, 10, 22 আর 15 37 মিলছে, 12 আর 10-এ 22 আর 15 37, ঠিক আছে। তাহলে হচ্ছে তাহলে এবার প্রফিট কত হয়েছে, প্রফিট মানে লাভ 3700 টাকা, ঠিক আছে। আচ্ছা তাহলে সমীর কত পাবে, 3700 টাকার কত অংশ হলো, আনুপাতিক ভাগ 8টা, 10/10 + 12, 22 আর 15
37, তাই তো? তাহলে 10/37, 37কে 100 দিয়ে গুণ করলে এটা হয়, তাই তো? তাহলে 100 × 10-এ 1000 টাকা, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে ইদ্রিস কত পাবে? 3700 × 12/37, তার মানে কত হলো? 1200 টাকা। আচ্ছা, তারপরে আছে হচ্ছে অ্যান্টনি কত পাবে? 3700 × 15/37, তাহলে কত হচ্ছে? 1500 টাকা। তো এইরকম ভাবে জিনিসটা হবে। তাহলে একটা ছোট কনসেপ্ট ছিল, ঠিক আছে, যে অনুপাত। এখন বলো এই চ্যাপ্টারটা অনুপাত সমানুপাতের, এই চ্যাপ্টারটা অনুপাত সমানুপাতের হলেও এই কনসেপ্টটা বেসিক্যালি ক্লাস 8-এ, ঠিক আছে, 8-এ এই কনসেপ্টটা করানো হয় যে যখন ভগ্নাংশের অনুপাত বার করা হবে তখন ভগ্নাংশের যে হর থাকবে সেই হরের লসাগু করা হবে, দিয়ে সমগ্র ভগ্নাংশটাকে লসাগু দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আর যদি এরকম থাকে যে টু দি পাওয়ারের অঙ্ক থাকে, টু দি পাওয়ার মানে সূচক, তোমাকে যদি বললো যে বলো কে বড়, যে 2 টু দি পাওয়ার 30 বড় না 3 টু দি পাওয়ার 20 বড়, জিজ্ঞেস করবে, তাহলে আবার কি করবে? কি করে মানে কি করবে সেটা জিজ্ঞেস করছি, এটা আমি জিজ্ঞেস করিনি যে কে বড়, এটা তো তোমাকে বার করতে হবে, তুমি তো চোখে দেখে বলতে পারবে না, তোমার মনে হচ্ছে চোখে দেখে বলবে সেটা তো না। এই সময় কি করতে হবে? এই যে পাওয়ারগুলো দেখছো, সূচকগুলো, এই পাওয়ারে গসাগু করতে হবে। 30 আর 20 গসাগু কত? 10 তো, হ্যাঁ, 30-এর মধ্যে 10 যায়, 20-এর মধ্যে 10 যায়, তাই তো? 15 হবে না, কারণ 15 20-এর মধ্যে যায় না। গসাগু তো যেটা চলে যায়, গসাগু মানে তো গুণনীয়ক মানে উৎপাদক, তাই তো? আর লসাগু হচ্ছে গুণিতক। লসাগুর পুরো কথা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগু কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে উৎপাদক মানে কি? যেটা দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে, বুঝতে পারলে? আর গুণিতক কি? যেটার মধ্যে ওরা দুজনেই থাকবে, যেমন 60-এর মধ্যে এরা সবাই আছে, ঠিক আছে, আর 10 হচ্ছে এদের মধ্যে আছে, তাই তো? আচ্ছা, তাহলে এটা কি হবে? এরকম করা যায় তো, 30-কে 2 টু দি পাওয়ার 3 × 10 আর 3 টু দি পাওয়ার 2 × 10 করা যাবে তো? হ্যাঁ, দিয়ে 2 টু দি পাওয়ার 3টাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে এরকম করে দিতে হবে, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 2টাকে হোলের মধ্যে ঢুকিয়ে নিয়ে এরকম করে দিতে হবে। এবার বলো তাহলে কি হলো? 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 10, আর এটা হচ্ছে 9 টু দি পাওয়ার 10, তাহলে কে বড়? 9 টু দি পাওয়ার 10 এর থেকে 8 টু দি পাওয়ার 10 ছোট, কারণ 9 তো এখানে বড় হয়ে যাচ্ছে। এবার মাথায় ঢুকলো? তাহলে এই দুটোকে এখানে কিন্তু গসাগু করতে হলো আর এখানে লসাগু করতে হবে। এটার এই মানে অপোজিট কনসেপ্ট এটা বলে এটা দেখালাম, ঠিক আছে। এরকম শর্ট কোশ্চেন থাকবে পরীক্ষায়, ঠিক আছে, দিয়ে দিল। এবার যে জানবে না সে কিন্তু করতে পারবে না, বুঝতে পারলে ব্যাপারটা? এরকম 4টে নাম্বার দিতে পারে, 30, 20, 40, 50, 60, ঠিক আছে, দেখবে সবই এরকম। যে এখন 66, 55, 44, 77 দেওয়া আছে, তাহলে কি 11 করে হবে? এবারে 11 দিয়ে ভাঙতে হবে, তখন তুমি 11 দিয়ে ভাঙার পর তুমি ছোট নাম্বারটা পেয়ে যাবে, ওটা যে হোলের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, মানে 11 ইন্টু যা হবে, ঠিক আছে। যেমন এটা 3 ইন্টু বলে হোলের মধ্যে 3 ঢোকালাম, এটা 2 ইন্টু বলে হোলের মধ্যে 2 ঢোকালাম। জিনিসটা ভালো করে বুঝতে হবে। ওর ম্যাথামেটিক্স এরকম জিনিস, তুমি ভাবছো যে একটা জিনিস তুমি বুঝে গেছো, বাট করতে গিয়ে তো আটকে যাবে, ওটাই তো আসল জিনিস। তাহলে তো গুগলে এভরিথিং ইজ দেয়ার ইন গুগলে তো সব প্রশ্নের সমাধান আছে, হ্যাঁ, কিন্তু আমরা সব কি আমাদের মাথায় ঢুকবে? তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে মাথায় তোমাকে ঢোকাতে হবে, সেটাই তোমার মাথায় ঢুকবে যেটা তুমি ঢোকাতে চাইবে, ঠিক আছে। তুই একটা বল। পিঠা ইজ টু রাবেয়া। আচ্ছা, পিঠা আর রাবেয়া বলো, পিঠা রাবেয়ার মূলধন অনুপাত কত? 2:3, তাই তো? আচ্ছা, আর এবার বলো রাবেয়া, জেসমিন, আর জে কত? 4:5, ঠিক আছে, 4:5, 2:3, 4:5, রাবেয়া জেসমিন। তাহলে পিঠা, রাবেয়া, জেসমিনের মূলধন অনুপাত কত হিসাব করো? তোমার কি করতে হবে? তোমার টাকা দেয়নি, তোমাকে দিয়েছে পিঠা ইজ টু রাবেয়া ইজ টু জেসমিন কত, এটা জিজ্ঞেস করতে। তাহলে এটা কি করে করবে? ঠিক আছে, রাবেয়া, তাহলে পি ইজ টু আর, পিঠা ইজ টু রাবেয়া, আর রাবেয়া, হ্যাঁ হ্যাঁ, বলো তাহলে কি করে করবে? আবার দেখলে একটু আগে বললাম, আবার এখানে কি করে করবে? পরপর লিখে দিলে তো হবে না, তাহলে কি করে করবে বলো?
ওটা তো বইতে দেখে কিছু লাভ নেই, সব এখানে আছে, বইতে কিছু নেই। না তাহলে বললাম তো নতুন নতুন কনসেপ্ট। 2 নম্বর থাক 2 নম্বর থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ছোট ছোট জিনিস ঢোকানো আছে, ছোট ছোট বড় বড় জিনিসের মধ্যে। ওইখানটাই তো ম্যাথস। যখন একটা স্টুডেন্ট করতে হবে এটা আটকে আছে, বুঝতে পারছি না কেন আটকাচ্ছে, তার কারণ ওইটা তো পড়া নেই। এই যে ফিজিক্সের অঙ্কে গন্ডগোল করা কেন? আরে ওই ইউনিট কনভার্সনই করতে পারছে না, ওই এককই কাটেনি, ভুলভাল একক বেরিয়ে আসছে। টিচারতে এরকম একটা একক হয় নাকি? ভুলে গেল। তাহলে এই যে ইউনিট কনভার্সন, আমি যে ধরো 10 এর একটা অঙ্ক ইউনিট কনভার্সন কোন ক্লাসে আছে? ক্লাস 9 এ আছে, ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর মেজারমেন্ট, ঠিক আছে? যে ইউনিটটা কি করে চেঞ্জ করতে হয় সমস্ত রকম। আবার ওইখানে আবার টু দি পাওয়ারের কনসেপ্ট আছে, মানে আবার টু দি পাওয়ার মানে যেটা সূচক, এক্সপোনেন্ট, ইন্ডিসেস, সেটা কিন্তু ক্লাস 9 এ শেখানো হয়। তার মানে বিষয়টা হচ্ছে একটা জায়গার পর দেখা যাবে যে অঙ্ক, ফিজিক্স এগুলো ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে জড়িত। তুমি কোনোটা থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সো তোমার একটা ওভারঅল কনসেপ্ট দরকার। যেখানেই তোমার কনসেপ্ট আটকে যাবে সেখানে তোমার ম্যাথসটা আটকে যাবে। তুমি ভাবছো আমি এটা পারছি না কেন, অথচ কিচ্ছু কিন্তু নাই। তোমাকে মূলধনও বলে দেয়নি, এত বড় অঙ্ক দেয়নি যে ওতে ইনভেস্ট করেছে, ও ওখান থেকে টাকা তুলেছে, ওর 6 মাস 4 মাস কিচ্ছু দেয়নি। ছোট্ট একটা অঙ্ক তোমার আটকে যাচ্ছে। দেখো জিনিসটা কেমন করে হবে, এটাকে লিখতে হবে হচ্ছে দেখো P/R লেখা যায় তো, অনুপাত 2/3 এরকম লেখা যায় তো। অনুপাত মানে তো ভাগ, অনুপাত আর মানে ভগ্নাংশের পার্থক্য কি? ভগ্নাংশ ধরো 3/4 ঘন্টা এরকম একটা হতে পারে তো, 3/4 ঘন্টা, তারপর তুমি তাকে 60 দিয়ে গুণ করে মিনিট বানালে 3/4 ঘন্টা হতে পারে, ঠিক আছে? 1/4 দিন হতে পারে 6 ঘন্টা, ঠিক আছে? কিন্তু অনুপাতের কোনো একক নেই, অনুপাতের দুটো এককই কেটে যাবে। অনুপাত হচ্ছে রেশিও, অনুপাত একক বর্জিত, ভগ্নাংশ একক বর্জিত না, ঠিক আছে? আর ভগ্নাংশ নেগেটিভ হবে না, নেগেটিভ হলে সেটা আমরা বলি -5/6, এটা ভগ্নাংশ নয়, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? মূলদ সংখ্যা যাকে P/Q আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশ নেগেটিভ হতে পারবে না, রেশিও ক্যান নট বি নেগেটিভ। রেশিও নেগেটিভ হয় না, কারণ রেশিও যদি নেগেটিভ হতো তাহলে লাভ ক্ষতিও নেগেটিভ হয়ে যেত, ঠিক আছে? অনেক কিছু জিনিসই নেগেটিভ হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, আবার এখানে তুমি যদি করো যে নিচে যদি এখান থেকে করো তাহলে R/J, তাই তো? জেসমিন, এটা 4/5। এবার দেখো আর এর একদিকে একটা মান 3 আর একদিকে আর এর একটা মান 4, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি আমাকে বলো, যেটা পড়াতে চলেছি না সেটা ক্লাস 6 এর কনসেপ্ট, সমতুল্য ভগ্নাংশ, মানে যাকে ইংলিশে বলে রেশিও, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। কিরকম করে 3 × 4 এর লসাগু করতে হবে, 3 আর 4 কে একসঙ্গে মেলাতে হবে। তাহলে 3 কে কি দিয়ে গুণ করবো? 4 দিয়ে। 3 আর 4 এর লসাগু 12, 3, হ্যাঁ, ওপরটাকেও 4 দিয়ে, ঠিক আছে? তাহলে এটা কত হলো? 8 এর 12। 3 আর 4 কে মেলাতে হবে, আবার 4 কে 3 দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে এটা কত হলো? 12। আবার 5 কে 3 দিয়ে করবো, কারণ কোনো ভগ্নাংশের মান যদি আমি একই রাখতে চাই তাহলে লবকে যা দিয়ে গুণ করবো হরকেও তাই দিয়ে গুণ করতে হবে, নাহলে সেই ভগ্নাংশের মান এক থাকবে না। তাহলে এবার দেখো দুটোই 12 আছে, ঠিক আছে? তাহলে এবার তাহলে এখানে কি হবে? এখান থেকে কি বেরোলো? এই যে পৃথা 8, রাবেয়া হচ্ছে 12, আর হচ্ছে জেসমিন হচ্ছে 15 মাস। এটাই তোমাকে করতে দিয়েছিল, ঠিক আছে? বুঝতে পারলে? এটাই তোমাকে করতে দিয়েছিল। তাহলে এইভাবে কিন্তু এই যে ছোট্ট ম্যাচ, কিন্তু কিচ্ছু কিন্তু নাই, কিন্তু তুমি জিনিসটা তোমার কনসেপ্ট আটকে গেল। এটা তুমি অনেকেরই কনসেপ্ট আটকাবে, এটা আমি তো বললাম একটু আগে যে এটা যখন বইটা যখনই দেখলাম, যে বইটা যখন খুললাম প্রথমেই খুলে এই ভগ্নাংশটা চোখে বললো, ভগ্নাংশের অনুপাতটা, তখনই বুঝলাম যে আমি যদি কোনো একটা জিনিসকে বাদ দিতে চাই তাহলে অঙ্ক আমাকে বাদ দিতে দেবে না, আটকে যাবে, ঠিক আছে? ধরো তুমি এবার একটা জিনিস বোঝো যে তুমি অতগুলো অঙ্ক করছো, বড় বড় 15টা অঙ্ক করলে, MCQ করলে, শূন্যস্থান পূরণ করলে, দেখে তোমার মনে হলো আমাদের চ্যাপ্টারটা রেডি, সব অঙ্ক হয়ে গেছে, এটা পরীক্ষা দিলে পারতে না। সিম্পল ব্যাপার। এই ধরো দুটো অঙ্ক যদি পরীক্ষা দিতে, এইটা আর আগেরটা যদি দিত, 2 2 4 শেষ। কত থেকে তোমার কিন্তু বড় অঙ্কগুলো সব করা, এক্স ধরে এই P মাসের জন্য টাকা রেখেছিল, ও কিউ মাসের জন্য রেখেছিল, এগুলো সব কিন্তু করেছি, ঠিক আছে? অনুভব এত বড় অঙ্ক এইখান থেকে এই পর্যন্ত চলে গেছে, এত বড় বড় হিসাব, শূন্য গুনে যাচ্ছে, এটা কিন্তু পারবে না। তার মানে বুঝতে পেরেছো? এটা অনেকেই পারবে না, তোমাদের না, শুধু তোমাদের কথা বলছি না, এগুলো অনেকেই পারবে না। তারা মনে করবে আমার হয়ে গেছে, আমার রেডি, কিছুই রেডি না। কোশ্চেন দিলে বুঝতে পারা যাবে, রেডি বলে কিছু হয় না যতক্ষণ না তুমি করবে। ক্রিকেট খেলা যেরকম হয়, যেখানে রঞ্জি খেলা, একটা প্লেয়ার এক বছর 10টা মানে 12টা করে টেস্ট হয়, 1400, 1500, 1600 রান করে, 10টা ম্যাচে 10টাই সেঞ্চুরি। রঞ্জি খেলা, এখানে ভারতের খেলা যেরকম পিচে খেলা হবে,
বিসিসি মনে করো ঠিক আছে, আমাদের তো প্লেয়ার 10টা সেঞ্চুরি করলো, 10টা টেস্টে 10টা সেঞ্চুরি, মানে এরা 100 ওভারে খেলছে, চলে গিয়ে বিদেশে নিয়ে যায়, দিয়ে সাউথ আফ্রিকা নিয়ে গেল, দুটো ইনিংসে 0 করে বসে গেল। কারণ ওখানে বলের বাউন্স আছে, কারণ ওইসব খেলা অন্যরকম। ও উইকেট কিপার যে ওইখানে দাঁড়িয়েছে, কেন প্রথমে ওই সাথে উইকেট কিপার অত দূরে দাঁড়িয়ে আছে, ওই একবারে বলটা চলে যাবে, আর এখানে উইকেট কিপার সামনে দাঁড়িয়ে আছে, বাউন্সটাই নেই। ওখানে একটা বাঁহাতি, এখানে রঞ্জি বোলার কিরকম হয় বলো তো, এই একটা পেস বোলার আমার মতো হাইটে হবে, আর আমার হাইটের একটা পেস বোলার ওকে বল করবে, দিয়ে এরকম করে বল করবে, ওই 110 বাড়ায় ও দেখে দেখে মারবে। আর ওখানে আফ্রিকায় যখন যাবে, তখন আফ্রিকার, আমি কালো সাদা কালোর কথা বলছি না, একটা 6.5 ফুট সাইজের একটা বোলার, ধরো মিচেল স্টার, প্যাট কামিন্স, বা এই যে মার্কো জনসন 6 ফুট 8 ইঞ্চি সাউথ আফ্রিকার বোলার, মানে ও 12 ফুট উঁচু থেকে এরকম ডেলিভারিটা করবে, তো দেখতেই পড়ে তো বল চলে যাবে। তাহলে পার্থক্যটা বুঝতে পেরেছো? ও ভাবছো রেডি, কিন্তু অ্যাকচুয়ালি রেডি না, অত সোজা জিনিস না। সব জায়গায় এভরি ফিল্ড ইজ দেয়ার চ্যালেঞ্জিং। তুমি যদি ভাবো যে আমার রেডি হয়ে গেল, তাহলে আমার হয়ে যাবে, ওরকম নয়, যে করা যাবে। তাহলে এখানে দেখো, তাহলে এত লাস্টে তোমার 2 নম্বর বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? দুজনের একটি অংশীদারি ব্যবসা, মোট লাভ 1500 টাকা, ঠিক আছে? তাহলে মোট লাভ, এবার দুজনের নাম এখানে দেয় নি, ঠিক আছে? মোট লাভ, তাহলে এখানে লাভ লিখলাম a প্লাস বি হচ্ছে মোট লাভ। বলো কত হলো? মোট লাভ 1500। আচ্ছা, বিতবার কি বলেছে? রাজীবের মূলধন 6000 এবং স্টাফ 900 টাকা হলে স্টাফের মূলধন কতটা বিচার? ও আচ্ছা, রাজীব বলে দিয়েছে। আচ্ছা, রাজীব, ঠিক আছে, রাজীব কি ধরলাম, ঠিক আছে? তাহলে রাজীবের মূলধন কত টাকা? 6000 টাকা। আর লাভ কত হচ্ছে? 900 টাকা। তো রাজীব 900 টাকা লাভ, তাই তো? আর তার সঙ্গে আফতাবকে বি ধরলাম, ঠিক আছে? তাহলে আফতাবের লাভ কত টাকা? 600 টাকা। এই যে 1500 থেকে 900 মাইনাস যাবে, তাই না? মোট তো দুজনে মিলে 1500 টাকা বলে দিয়েছে। আচ্ছা, তাহলে রাজীব আর আফতাবের লাভ বের করে ফেললে তুমি, ঠিক আছে? আচ্ছা, রাজীবের মূলধন, রাজীব মূলধন হচ্ছে 6000 টাকা, তাই তো? তাই তো? তাহলে আফতাব কত, মানে বি জিজ্ঞেস করেছে কত, তাই তো? কি করে বার করবে বলো? কনসেপ্ট সব বলে দিচ্ছে, যেটা মানে এখানে কিছু বলতে বাকি নেই, শুধু যেটা বাকি আছে সেটাই জিজ্ঞেস করেছে। তাহলে এবার কি করবে? 3টে অঙ্ক এনে 3 নম্বর অঙ্ক হবে। দুখানা অঙ্কে দুরকম অনুপাতের ব্যবহার দেখলে তো, এটাও অনুপাতের ব্যবহার করতে হবে। অনুপাত ব্যবহার কিরকম করা হবে? রাজীব 6000 টাকা করছে, তাহলে সেই অনুপাতে রাজীবের লাভ হচ্ছে 900 টাকা, ঠিক আছে? সমানুপাতের নাম শুনেছো তো? হ্যাঁ। আচ্ছা, আফতাবের মূলধন জিজ্ঞেস করেছে কিন্তু, আর আফতাবের লাভ হচ্ছে 600 টাকা, এই মানে বি। এবার বুঝলে? হ্যাঁ, যে রাজীবের মূলধন, রাজীবের লাভ, আফতাবের মূলধন, আফতাবের লাভ, অনুপাত, সমানুপাত গঠন হয়। আচ্ছা, সমানুপাতের এবার কি করে বার করবে? তুমি সমানুপাত দুটো প্রসেসে বার করা যায়। একটা হচ্ছে মানে গুণ প্রক্রিয়া, মানে একটা মাল্টিপ্লিকেশনে বার করা যায়, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন মেথডে বার করা যায়। মাল্টিপ্লিকেশন মেথড আর ডিভিশন মেথড দুটোই অ্যাট এ টাইম দেখাবো। এখানে ডিভিশনটা দেখাবো, ঠিক আছে? ডিভিশন। আচ্ছা, মাল্টিপ্লিকেশনে কি হচ্ছে? মাল্টিপ্লিকেশন মানে এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি, ঠিক আছে? প্রথম রাশিকে চতুর্থ রাশি দিয়ে গুণ করতে হবে, তাহলে 6000 ইন্টু 600 ইকুয়াল টু দ্বিতীয় রাশিকে তৃতীয় রাশি দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তবেই সমানুপাত প্রতিষ্ঠিত হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন সমানুপাত প্রতিষ্ঠিত করলাম? আমরা জানি মূলধনের যে অনুপাত লাভের অনুপাত হবে, ঠিক আছে? সেটা ধরে নিয়ে সমানুপাত প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে? আচ্ছা, যেটা শেখাচ্ছি বুঝতে পারছো তো? পারে, ঠিক আছে? কিছু করার দরকার নেই, এখানে পট দুটো জিরো কেটে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবারে তাহলে কি হবে? 9b, তাই তো? এই যে 9 ইন্টু বি ইকুয়াল টু 6000 ইন্টু 6। আচ্ছা, তাহলে বি ইকুয়াল টু কত? 6000 ইন্টু 6 ভাজিত 9, ঠিক আছে? তাহলে এখান থেকে কিছু করার দরকার নেই, যে 6 6 36, 36000 ভাজিত 9, তাহলে কত? 4000, ঠিক আছে?
4000 টাকায় 600 টাকা, ঠিক আছে, আর 6000 টাকায় 900 টাকা, বুঝতে পারলে? তাহলে বি মানে আফতাবের মূলধন 4000 টাকা আছে তো ওখানে, ওটাই আছে। দেখো পাতা উল্টা আবার দেখে নাও, দেখে নাও কিছু নেই, এটাই অ্যান্সার হবে। ছোটগুলো হ্যাঁ জানি। বুঝতে পারলে কনসেপ্টটা বলে? তাহলে কিন্তু এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার ডিভিশন মানে ভাগ প্রসেস, ভাগ মানে অনুপাতের প্রসেস করবো। 6000:900 আছে তো, এটা কিরকম করে লিখবো? এই যে 6000/900 লেখা হলো। তাহলে এখানে হচ্ছে প্রথম রাশি ভাজিত দ্বিতীয় রাশি, এটা কি করবো? b/600 করবো তো, হ্যাঁ তাই করবো তো। আচ্ছা, এবার দেখো কি হলো। হ্যাঁ এটা হলো। আচ্ছা, তাহলে আবার সেই 9b ইকুয়াল টু 6 × 6000 হচ্ছে, ব্যাস তুমি তো বুঝে গেলে বাকিটা কি হবে। এই যে সেম জিনিস, একটা লাইন এক্সট্রা, কিছু না, গুণ আর ভাগ দুটো আলাদা প্রসেস করা হয় বলে, ঠিক আছে। তাহলে তিনটে কিন্তু অনুপাতের ব্যবহার, বুঝতে পেরেছো? তাহলে এটা এই তিনটে অঙ্ক যদি আসতো, তিনটে সাধারণ অঙ্ক, কিন্তু তিনটে সাধারণ অঙ্ক 3টে 2 নম্বর নিয়ে বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এবার ভাবো, ধরো 10 নম্বরের পরীক্ষা, একটা স্টুডেন্ট দেখলো, সারা চ্যাপ্টার করলো, তারপরে ও 6 নম্বর বেরিয়ে গেল, তাহলে ও কি করবে? ও তো অঙ্ককে মানে গালাগাল দিতে শুরু করবে, কিন্তু অঙ্কের কিছু করার নেই। ও তো বলে যে আমরা লিঙ্কড, তাই না? ম্যাথামেটিক্স তো লিঙ্কড, ওর প্রথমেই বোঝা উচিত ছিল। ওই জন্য হচ্ছে আমি ওই জন্য কি বলি যে ওই এবার কনসেপ্ট আমাদের আসছে যে কি বলছে, ওই হিন্দিতে বলেছিল না যে জিতনা ঘিসোগে উতনা চমকাবে, যতটা ঘষবে ততটা চমকাবে। আর অঙ্কের ক্ষেত্রে তাই, এক্সপিরিয়েন্স ম্যাটার। দেখবে যে একটা স্টুডেন্ট, যে ধরো তোমাদের ক্লাসের যে ফার্স্ট বয় বা তোমাদের ক্লাসের যে ফার্স্ট বয়, তুমি ভাবছো একটা অঙ্ক তাড়াতাড়ি করে দিচ্ছে, অঙ্কটা বাড়িতে পড়েছে 5-6 বার, কিছু না, ওর কাছে নেট প্লে। তুমি যে অঙ্কটা চেনো না, সেই অঙ্কটাকে 3 বার করেছো। তুমি যে অঙ্কটা চেনো না, তুমি যে অঙ্কটা পড়তেই সময় লাগিয়ে দেবে, ওটাকে চেনে ও দেখবে হাফ করে দিল। তুমি ভাবছি কি অ্যালবার্ট আইনস্টাইন? মোটেই না, এক্সপিরিয়েন্স। 10-এর একটা ডিফিকাল্ট অঙ্ক করার জন্য অ্যালবার্ট আইনস্টাইনের দরকার নেই, কিছু করারই দরকার নেই, শুধু ম্যাথামেটিক্সটাকে চিনতে হবে। ও ম্যাথামেটিক্সটাকে চেনে, ও জিনিসগুলো জানে যে এটা কিরকম করে হবে, আর তুমি ওটা পারবে না, তার কারণ হচ্ছে তুমি ওটাকে চেনো না। হ্যাঁ, এবার যদি জিজ্ঞেস করো যে তাহলে এরকম অঙ্ক আছে কি, যদি না চিনি তাহলে কি করা ডিফিকাল্ট? অবশ্যই, যদি না চেনো তাহলে তো ডেফিনেটলি করা ডিফিকাল্ট। এইগুলো কি দেখলে এবার করতে হবে তো, তাহলে বুঝতে পারলে? ওই জন্য যত বেশি প্র্যাকটিস করো তত ভালো। যখনই দেখবে এই যে টেস্ট পেপার কিনবে, টাইম হলে টেস্টের আগে টেস্ট পেপার বেরিয়ে যাবে, টেস্টের পরেই বেরোবে প্রশ্ন বিচিত্রা, যখন দেবে নতুন অঙ্ক খাতায় করে নেবে, 2-3 মিনিট সময় লাগবে, 3-4 মিনিট সময় লাগবে, এরকম করতে এরকম করে ঠিক আছে একটা জিনিস হয়ে গেল। এই যে একটা অঙ্ক করে ফেললে মাথা খাটিয়ে, এটা কিন্তু কোনোদিন আর ভুলবে না, এটা কিন্তু তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। আর তাদের তোমার টিচার বোঝালো কি না বোঝালো কোনো ম্যাটার করে না। যে অঙ্ক তুমি মাথা খাটিয়ে নিজে করবে, নিজের সেন্স কাজে লাগিয়ে, দ্যাট ম্যাথামেটিক্স তো তোমার সঙ্গে সবসময় থাকবে, উইল স্টে উইথ ইউ ফর এভার, ঠিক আছে? ম্যাথামেটিক্সের জ্ঞান অনেক ইম্পর্টেন্ট জিনিস। জ্ঞান মানুষকে ছেড়ে যায় না, বাকি সব কিছু ছেড়ে চলে যেতে পারে। জ্ঞান হচ্ছে অবিনশ্বর, জ্ঞান ছেড়ে যাবে না। দেখবে দিনের শেষে কার কি জ্ঞান আছে হঠাৎ করে দেখতে হবে, যে জ্ঞান তোমাকে কোনোদিন ছেড়ে যাবে। বাদ বাকি তোমার বন্ধু বান্ধব রিলেশন এগুলো সব আসবে যাবে, কোনো ম্যাটার না, কিন্তু জ্ঞান একবার তোমার যদি মাথায় ঢুকে যায়, ইনকালকেটেড হয়ে যায়, সেটা কিন্তু আর বেরোবে না। ও ওরকম জিনিস না যে বেরোলো না, যে তুমি মানে এরকম হতে পারে না যে কেউ হয়তো ধরো অমিত মিত্র বিদ্যুৎ কোনো ধরো বইয়ের অঙ্ক করছে, সেই অঙ্কটা এই বইয়ের অঙ্ক করতে পারবে না, এটা পৃথিবীতে হতেই পারে না। অন্য কিছু পৃথিবীতে হোক, কিন্তু এটা হতে পারে না। তার কারণ অমিত মিত্র বিদ্যুৎ ঠাকুরতা যে করবে, ওর মোটামুটি মানে মে মাসের 31 তারিখের মধ্যে এই বই গল্প শেষ হয়ে যাবে, কারণ ওইটা না করলে এটা ধরা যাবে, ঠিক আছে? মানে ওইগুলো ধরা যাবে, বুঝতে পারলে? তো অমিত মিত্র বিদ্যুৎ ঠাকুরতা 300টা অঙ্ক আমি পড়াবো এই সিলেবাস শেষ করার পর। দেখো সিলেবাস অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আমরা শেষ করে দেবো। আচ্ছা, এবার দেখো কি বলেছে, একটি অংশ তৈরি করবা 3 জনের উপর 6:8:5 তো, হ্যাঁ? আচ্ছা বলো, A:B:C কত হচ্ছে? হ্যাঁ, দিয়ে কি বলেছে তারপরে? প্রথম ব্যক্তি লাভ, তৃতীয় ব্যক্তি লাভের থেকে 7টা কম হলে ব্যবসা
লাভ মোট কত লাভ হয়েছে? আচ্ছা তো একটা জিনিস দেখবে, প্রথম ব্যক্তির থেকে তৃতীয় ব্যক্তি লাভের টাকা, প্রথম ব্যক্তির লাভ 7 টাকা পাবে, 480 টাকা অ্যান্সার আছে। কতক্ষণ লাগবে? 10 সেকেন্ড লাগেনি তো? পারবে করতে? এদিকে বলো, ওখানে না, এখানে বলো। ওটা দেখলে হবে না, ওটা তো খাতা যখন লিখবে এটা বলে এবার কি করবে? এখানে তুমি মেসেজ দিতে হবে, ওটা তো খাতা। এখন তুমি পরীক্ষা দিচ্ছ ধরো সাপোজ, এবার কি করবে বলো? আবার একটা 2 গেল তাই তো? হ্যাঁ বলো, আবার একটা 2 গেল তাই তো? বলো এটা কি করবে? কিরকম করে করবে? প্রথম ব্যক্তির লাভের থেকে তৃতীয় ব্যক্তির লাভ তো বেশি হবেই, কারণ তৃতীয় ব্যক্তির অনুপাত তো 5 আছে, স্বাভাবিক ব্যাপার। সবচেয়ে বেশি লাভ কার হচ্ছে? দ্বিতীয় ব্যক্তি। এবার কি করবে? আবার অনুপাতের কনসেপ্ট, ঠিক আছে? 4টা অনুপাতের কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা মনে করি, ইংলিশে লেট বলে জানো তো? হ্যাঁ মানে মনে করি কে ইকুয়াল টু ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক ধরা হয়, ঠিক আছে? কারণ আনুপাতিক ধ্রুবক কেন ধরা হয়? ধ্রুবক না ধরে তো তুমি অঙ্কটা করতে পারবে না। এখানে তো 3 টাকা পার 5 টাকা না, যে 3:5, কারণ বলে দিচ্ছে প্রথম ব্যক্তির থেকে তৃতীয় ব্যক্তির লাভ 60 টাকা বেশি। তুমি তো 3 কে 3 টাকা লিখতে পারবে না, কিন্তু তুমি 3 কে 3k লিখতে পারো, কেউ বারণ করবে না। কে এর ভ্যালু আমরা বার করে নেব, তাই জন্যই ধ্রুবক ধরা হয়েছে, কে ভ্যালুটা চেঞ্জ হবে। আচ্ছা তাহলে এ কত? 3k, বি কত? 8k, সি কত? 5k। আচ্ছা 5k মাইনাস 3k তাই তো, ইকুয়াল টু 60 তাই তো? হ্যাঁ, তৃতীয় ব্যক্তির লাভের থেকে প্রথম ব্যক্তির লাভ কম তাই তো, 60 টাকা কম বলেছে। এখন প্রশ্ন হচ্ছে কি বলেছে? মূলধন অনুপাত। তাহলে লাভ বার করলাম কি করে? আর এই মূলধনের যে অনুপাত, লাভেরও তো অনুপাত হবে। এখানে তো অন্য কিছু বলেনি যে ওটা মাঝখানে রেখেছে, এটা তো সরল অংশে তৈরি করবে, মানে যে সময় শুরু করেছিল আবার সবাই একই টাইমে শুরু করবে, সবাই একই টাইমে শেষ করবে, তো সেটাই কি বলা হয়? সরল অনুপাত, ঠিক আছে? অংশধারী কারবার, ঠিক আছে? এটা তো মিশ্র নয় যে বিভিন্ন রকম সময় আলাদা আলাদা সময়ের জন্য বিনিয়োগ করবে। তো এটা তাহলে কি হবে? তাহলে এবার বেরিয়ে গেল, দেখো 2k ইকুয়াল টু 60, ঠিক আছে? আচ্ছা k ইকুয়াল টু 60/2 মানে হচ্ছে 30। আচ্ছা তাহলে বলেছে যে মোট কত টাকা লাভ হয়েছিল? মোট লাভ, মোট, তাহলে মোট কত টাকা লাভ হয়েছিল? এই যে এই দেখো কি করে বার করলাম, 3k প্লাস 8k প্লাস 5k তাই তো এটা। আচ্ছা তাহলে এখন বলে যতটা ইনভেস্টমেন্ট ততটাই তো লাভ, মানে সেই যতটা ইনভেস্টমেন্ট ততটা লাভ বলতে যে অনুপাতে ইনভেস্টমেন্ট সে অনুপাতেই তো লাভ। তাহলে আমরা আনুপাতিক ধ্রুবক যদি ধরে নিই, তাহলে ওগুলোকে অ্যাড করে দেবো অনুপাতগুলোকে। বুঝতে পারছো কেন অনুপাতগুলোকে অ্যাড করছি? কারণ যে অনুপাতে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, সেই অনুপাতেই তো লাভ হয়েছে। তাহলে যোগ না করার কি আছে? শোনো, সবকিছুর কারণ আছে। ম্যাথমেটিক্সে কোনো লাইন উইদাউট রিজন না, ওই জন্য বারবার দেখেছো এই দেবে একরকম স্টুডেন্টরা উপপাদ্য মুখস্থ করে, কত ব্যাড হ্যাবিট, বুঝতে পারছো? উপপাদ্যকে মুখস্থ করে, তুমি উপপাদ্য চোখে দেখে করবে, তোমার উপপাদ্য লিখবে, ছবি আঁকবে, বের করবে উপপাদ্যটা কিরকম হবে, কেউ তোমার নম্বর কাটবে না। তুমি কারণ তুমি তো আর উল্টো পাল্টা পদ্ধতিতে করবে না। এবারে দেখো, এবারে ত্রিভুজের কোণ দুরকম ভাবে বার করা যায়, দুটো বাহুর যোগফল, আরেকটা বাহু দুটো বাহুর যোগফলে বার করা যায়। আবার ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোণের মান বিপরীত অন্তস্থ কোণের সমস্ত সমানভাবে করা যায়। ওটার নম্বর কেউ কাটবে না, ঠিক আছে? কিন্তু উপপাদ্যগুলো শুরু মোটামুটি সেম, মানে তুমি অন্য কিছু আর উপায় পাবে না, ওই জন্য ওটাকে উপপাদ্য বলে, ঠিক আছে? তুমি এক্সট্রা অনেক পদ্ধতিতে করতে পারো, তার লিমিটেড পদ্ধতি করতে মানে 100টা পদ্ধতি না, মিনিমাম ম্যাক্সিমাম 2টো 3টে লিমিটেড পদ্ধতি। তাহলে তুমি যদি মুখস্থ করো উপপাদ্য, তাহলে চরম বিপদে পড়ে যাবে। তুমি উল্টো পাল্টা লিখবে, তোমার মাথাও কাজ করবে না, কোথা থেকে কি যা খুশি লিখে দিচ্ছি। পরে যখন তোমাকে বোঝানো হবে, তুমি তোমার মাথা আকাশ ভেঙে পড়ো যে এরকম তো হয় না, মানে এরকম হয় না, তুমি যেটা লিখেছো। বুঝতে পারলো ব্যাপারটা? তাই কোনো জিনিসকে মুখস্থ করো না, ফর্ম মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। তাহলে এটা কত হচ্ছে? 8 3 11 5 16k, ঠিক আছে? তাহলে কত হলো? 16 × 30 মানে 480 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে লভ্যাংশ, ঠিক আছে? আচ্ছা পরেরটা হলো জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকার একটি আংশিকভাবে ব্যবসা শুরু করে।
বছরের শেষে জয়ন্তী তুমি বারবার দেখছি তুমি অংশীদারি বলছো, কিন্তু অংশীদারি তো না, এটা তো ও আছে অংশীদারি। হ্যাঁ আমি খেয়াল করেছি আগে থেকে। হ্যাঁ বছরের শেষে জয়ন্ত অজিত এবং কুণালের জন্মদিনে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব। হ্যাঁ, তাহলে জয়ন্ত, অজিত আর কুণাল এদের লাভ বলেছে এত টাকা লাভ হয়েছে, তাই তো? লাভ তাহলে 800, 1000 আর 1200 এদের মধ্যে একটা অনুপাত বার করো। 800, 1000 আর 1200 তো? আচ্ছা, দুটো করে শূন্য বাদ দাও, তাহলে কত হলো? 8:10:12, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করলে 4:5:6, ঠিক আছে? আচ্ছা, এবার কি করবে? আবার আপনি এই বন্ধু তুমি জানো তো করতে হবে, তুমি তারপরে কি করবে? হোয়াট নেক্সট বলো। তো বলেছে কি বলেছে যে হ্যাঁ জয়ন্ত কত টাকা নিয়োগ করে, তাহলে মোট লাভ হচ্ছে 15,000 টাকা, তাই তো? মানে মোট ওই ইনভেস্টমেন্ট, তাই তো? তাহলে মোট বিনিয়োগ, মোট বিনিয়োগ টোটাল বিনিয়োগ কত? 15,000 টাকা। তাহলে জয়ন্ত কত টাকা ইনভেস্ট করে লেখা আছে, তাই তো? যে ইয়ে করতে তখন আবার কি করবে? জয়ন্ত কত টাকা নিয়োগ করেছে। 15,000 ইন্টু ওখানে 4 15 হচ্ছে 4/15। হুম 15,000 ইন্টু 4। হ্যাঁ, এই প্রসেসটা হয়, দুটো প্রসেস হয়। একটা কি প্রসেস বলো তো? লেট ধ্রুবক হচ্ছে কে ধরবে, ঠিক আছে? তাহলে যোগ করে দাও 4k প্লাস 5k প্লাস 6k, ঠিক আছে? 15k, বুঝতে পারলে? আচ্ছা, ইকুয়াল টু 15,000। আচ্ছা, তাহলে 15k ইকুয়াল টু 15,000। আচ্ছা, k ইকুয়াল টু কত? 15 কে 15 দিয়ে ভাগ করলে 1000, তাই তো? আচ্ছা, জয়ন্ত কত? 4k, তাই তো? এই যে ধ্রুবক কে ধরেছিলাম, প্রথম অনুপাত 4 আছে, তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 1000 মানে 4000, ঠিক আছে? এটা হচ্ছে অনুপাত পদ্ধতি, বুঝলে? 4000 টাকা, ঠিক আছে? আর তুমি যে পদ্ধতিটার কথা বলছো সেটা হচ্ছে আনুপাতিক ভাগ হওয়ার পদ্ধতি। সেটা হচ্ছে জয়ন্ত আনুপাতিক ভাগ আর কত? 4/, ও যেটা বললো সেটা হচ্ছে জয়ন্ত আনুপাতিক ভাগার বার করেছে। এ দেখো 4/4 প্লাস 5 প্লাস 6, ঠিক আছে? ইন্টু 15,000 টাকা, কারণ যা হবে তার এত অংশ তো ইনভেস্টমেন্ট থাকবে। তাহলে 4/15 ইন্টু 15,000, তাহলে এখানে 15 কেটে গেল, 1000 পড়ে থাকলো, 4 ইন্টু 1000 4000। এবার বুঝতে পারলেন? সেম প্রসেস, এই যে এই সেকেন্ড লাইনটা ওই প্রসেসে চলে এলো, বুঝলে? এই যে লাস্টের সেটাই হলো। হ্যাঁ, তার মানে কি প্রসেসগুলো ইন্টারলিঙ্কড, আমরা জাস্ট একটু অল্টার করছি, বুঝতে পারলে? এই প্রসেসও করা যাবে। এটা হচ্ছে একদম মানে ক্লাসিক্যাল অনুপাতের প্রসেস, রেশিও। আর এটা হচ্ছে আনুপাতিক ভাগ হারের প্রসেস, ঠিক আছে? মানে হচ্ছে শেয়ার মানে হচ্ছে ভাগ, আনুপাতিক ভাগ হার, যে ওই অ্যামাউন্টের টোটাল অনুপাতকে 1 ধরা হয়, তার মধ্যে এটা এত অংশ, ঠিক আছে? মানে প্রতি 15 ভাগে ওর 4 ভাগ আছে, এটা কি বলা হয়, বুঝলে? ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা টোটালটা হয়ে গেল। আচ্ছা, এবার তোমরা কিছুক্ষণ লিখে নাও, আমি আজকে যেটা পড়াবো সেটার নাম হচ্ছে ভেদ তত্ত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টে সিলেবাসে আছে, তাই তো? ভেদ আছে তো? ভেদ ওই 10-এর পর আছে তো? দেখে নাও, বইটা খোলাও, দেখে নাও না। 10-এর পরই আছে তো? কত নম্বর চ্যাপ্টার? ভেদ 13, ব্যাস, ঠিক আছে, ভেদ তত্ত্বই পড়াবো, ঠিক আছে? ভেদ তত্ত্ব কিন্তু ডিফিকাল্ট কনসেপ্ট, মানে এখন বলবে যে কি দরকার আছে? দরকার কিছু না, যে অঙ্ক তুমি ঐকিক নিয়মে করেছিলে না, আর জটিল ঐকিক নিয়মে, মানে জটিল ঐকিক নিয়মকে কি বলে? ত্রৈরাসিক পদ্ধতি বলে। হ্যাঁ, না, দুটো থাকলে ঐকিক নিয়ম, আর ওটাকে ত্রৈরাসিক পদ্ধতি বলে। এখানে ত্রৈরাসিক পদ্ধতির যে অঙ্কগুলো আছে না, সেগুলোকে আমরা ভেদ তত্ত্ব প্রয়োগ করে করবো, ঠিক আছে? কিছুটা আলাদা হবে, আলাদা মানে একটু বাড়বে জিনিসটা, ঠিক আছে? এবং ওখানে এই ধ্রুবকের বিরাট কনসেপ্ট আছে, একদম টোটালটা বুঝতে হবে, না বুঝলে গন্ডগোল হয়ে যাবে। আর তুমি যদি ভেদ ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু উল্টো দিকে যদি জিজ্ঞেস করো, চার্লস আর বয়েলসের সূত্র বোঝা কোনো ব্যাপার না, যে চাপ কমলে, চাপ যদি আমি কমিয়ে নিলাম, চাপ ছাড়িয়ে দিলাম, আয়তন বেড়ে যাবে তো, বেলুন খুলে যাবে,
ঠিক আছে? আর চাপ বাড়লে এরকম করে স্কুইজ করে দিচ্ছে একটা বলকে, তাহলে আয়তন কমবে। তাহলে পি হচ্ছে যদি প্রেসার, আয়তন যদি হচ্ছে ভি মানে ভলিউম, তাহলে চাপ আর আয়তনের সম্পর্ক কি একটা বাড়লে যদি আরেকটা কমে যায়, তাহলে দুটো কি ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদ, সমভেদ আর ব্যস্ত ভেদ দুটো মিলিয়ে যৌগিক ভেদ হয়ে যাবে। যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগে ত্রৈরাসিক পদ্ধতির মানে ত্রৈরাসিক পদ্ধতিতে যে অঙ্কগুলো করতে সেই সমস্যার সমাধান করতে হবে, এটাই ভেদ চ্যাপ্টারের মধ্যে আছে। আবার বাকি কিছু প্রুফ সেটা আছে, ঠিক আছে? ভেদ খুব ইম্পর্টেন্ট। তারপরে গণক করাবো, তারপরে লম্ববৃত্তাকার চোঙ করাবো, আর তারপরে জ্যামিতি চ্যাপ্টার করাবো সদৃশ্যতা, দ্যাট ইজ সিমিলারিটি, ওয়ান অফ দ্য টাফ চ্যাপ্টার, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে, হ্যাঁ? আচ্ছা, লিখে নাও কিছুটা।